হ্যালো বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি লেট করে ভিডিও আসার জন্যে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সৌরজগতের কোন গ্রহটির কাছে পৌঁছতে মানুষের সবার থেকে বেশি লেট হয়েছিল বা দেরি হয়েছিল? আমি আপনাকে কিছু হিন্ট দিয়ে রাখছি। এই গ্রহটি খালি চোখে পৃথিবী থেকে দেখা যায় না। আপনারা অনেকেই জানেন আমাদের সৌরজগতে প্রায় সব গ্রহই পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় রাতের আকাশে। সাধারণত লোকে সেগুলিকে তারা বলে ভুল করে, কিন্তু সেগুলি হলো সৌরজগতের গ্রহ। সব গ্রহই দেখা যায়, একটি গ্রহকে ছাড়া, সেটি হলো এই গ্রহটি। আমরা আজ আলোচনা করব এই গ্রহটিকে নিয়ে। আজ আমরা আলোচনা করব নেপচুন গ্রহটিকে নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকার আশা নিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। নীল গ্রহ নেপচুন, চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই যেটি বললাম, এই গ্রহটিতে পৌঁছতে মানুষের সবার থেকে বেশি সময় লেগেছিল, কারণ এই গ্রহটি সৌরজগতের শেষ গ্রহ এবং কেবলমাত্র একটি যান, একটি কৃত্রিম উপগ্রহ এখনো পর্যন্ত এই গ্রহটিতে পৌঁছতে পেরেছে। এমনকি এই গ্রহটি সূর্য বা পৃথিবী থেকে এত দূরে যে পৃথিবী থেকে দেখা যায় না বলে এই গ্রহটিকে আমরা কোনোদিনই খালি চোখে দেখা আবিষ্কার করিনি। এই গ্রহটিকে আবিষ্কার করা হয়েছিল গাণিতিক মাধ্যমে, অর্থাৎ ম্যাথমেটিক্যালি। এই গ্রহটি সূর্য থেকে কতটা দূরে তার সঠিক অনুমান জানতে হলে আপনাদেরকে প্রথমে জানতে হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সম্বন্ধে। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর মোট দূরত্ব। কিন্তু নেপচুন গ্রহ সূর্য থেকে প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে। অর্থাৎ সূর্য থেকে নেপচুন গ্রহের মধ্যে আমরা পৃথিবীকে সঠিক দূরত্বে প্রায় 30 বার বসাতে পারি। যেমনটা আমি বলেছিলাম, কেবলমাত্র মানুষের একটি যান, একটি কৃত্রিম উপগ্রহ এখনো পর্যন্ত নেপচুন গ্রহের কাছাকাছি পৌঁছতে পেরেছে। সেই কৃত্রিম উপগ্রহটির নাম হলো ভয়েজার 2। এই ভয়েজার 2 যানটিকেও নেপচুন গ্রহ পর্যন্ত পৌঁছতে প্রায় 13 বছর সময় লেগেছিল। যেহেতু নেপচুন গ্রহ সৌরজগতের দূরত্বতম গ্রহ, অর্থাৎ সূর্যের থেকে সবার থেকে দূরে রয়েছে, তাই সাধারণত নেপচুন গ্রহের যে পরিক্রমণ পথ, অর্থাৎ নেপচুন গ্রহ যে পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, সেই প্রদক্ষিণ পথটি অন্যান্য গ্রহের তুলনায় সবার থেকে বেশি। এই পরিক্রমণ পথটি এত বড় যে নেপচুনকে পুরো একটি পরিক্রমণ করতে সময় লাগে 165 বছর। অর্থাৎ নেপচুন গ্রহে একটি মানুষ তার পুরো জীবন কাটালেও নেপচুন গ্রহকে সে একটি পরিক্রমণ করতে কোনোদিনই দেখতে পারবে না। যেহেতু নেপচুন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেয়, তাই আমরা সাধারণত বলতে পারি নেপচুন গ্রহে গ্রীষ্মকাল এবং শীতকাল প্রায় 80 বছর লম্বা হয়ে থাকে। অর্থাৎ একটি মানুষ নেপচুন গ্রহে কেবল যে কোনো একটি কাল অনুভব করতে পারে, গোটা বছর কখনোই অনুভব করা সম্ভব নয়। আমরা নেপচুন গ্রহের গ্রীষ্মকালের কথা বলছি, কিন্তু নেপচুন গ্রহের যে গড় তাপমাত্রা সেটি -201 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে গরম বলে তো কিছু হয়ই না, বরং ঠান্ডা যা জলকে বরফ বানিয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের শরীর জমে যেতে পারে আমরা নেপচুন গ্রহে কোনো সঠিক উপায় অবলম্বন করে না গেলে। শুধুমাত্র ঠান্ডা আবহাওয়া নয়, আপনি যদি নেপচুন গ্রহে পা রাখেন তাহলে নেপচুন গ্রহে আপনাকে আরো বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হবে, যার মধ্যে একটি হলো নেপচুন গ্রহে হাওয়া চলাচল। অর্থাৎ নেপচুন গ্রহের নিরক্ষীয় অঞ্চলে 2160 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া চলাচল করে, যেখানে আমাদের পৃথিবীতে কেবলমাত্র 100 থেকে 200 কিলোমিটার পার ঘন্টা বায়ুর বেগে সাইক্লোন বা ঘূর্ণিঝড় এসে থাকে। সেখানে নেপচুনে 2160 কিলোমিটার পার ঘন্টা একটি সাধারণ বায়ু চলাচল। অর্থাৎ এই বায়ু চলাচল আমাদের পৃথিবীতে হলে আমাদের কোনো বিল্ডিং বা ঘর বাড়ি কোনোটি আস্ত থাকতো না। কিন্তু -201 ডিগ্রি সেলসিয়াস এত ঠান্ডা থাকা সত্ত্বেও নেপচুন গ্রহ কিন্তু সৌরজগতের শীতলতম গ্রহ নয়। সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস গ্রহ। এ সম্বন্ধে আমরা আগেই ভিডিও করে রেখেছি, আপনি সেটি আই বটনে গিয়ে দেখতে পারেন।
ইউরেনাস গ্রহের তাপমাত্রা হলো প্রায় -224°C। যেহেতু নেপচুন গ্রহে বায়ুমণ্ডলও আছে, তাই নেপচুন গ্রহের উপরও বিশাল ঝড় দেখা যায়। মানুষের প্রেরিত ভয়েজার 2 একমাত্র উপগ্রহ দ্বারা বৈজ্ঞানিকরা নেপচুন গ্রহের দুটি বিশাল বড় বড় ঝড়ের ছবি আমাদেরকে দেখিয়েছেন, যার মধ্যে এইটি হলো দ্য গ্রেট ডার্ক স্পট, যার আয়তন এত বড় যে একটি পুরো পৃথিবী এটির মধ্যে ঢুকে যেতে পারে, এবং আরেকটি হলো এটার নাম হলো স্মল ডার্ক স্পট। বৈজ্ঞানিকরা প্রথমে ভাবতেন বৃহস্পতি গ্রহের মতনই নেপচুন গ্রহেও এই ঝড়গুলি পার্মানেন্ট অর্থাৎ চিরস্থায়ী, কিন্তু ভয়েজার 2 এর পরবর্তীকালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা যখন পুনরায় নেপচুন গ্রহকে পর্যবেক্ষণ করা হয়, তখন এই দুটি ঝড় আর দেখা যায়নি, অর্থাৎ এগুলি চিরস্থায়ী নয়, এগুলি ক্ষণস্থায়ী ঝড় ছিল। এছাড়াও অন্যান্য আইস জায়ান্ট বা গ্যাস জায়ান্টের মতো নেপচুন গ্রহে 80% হাইড্রোজেন গ্যাস রয়েছে এবং 19% হিলিয়াম গ্যাস রয়েছে। এছাড়াও নেপচুন গ্রহে রয়েছে খুব কম পরিমাণে হলেও মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের জন্য নেপচুন গ্রহের রং নীল, কারণ এই মিথেন গ্যাসের অণুগুলি সূর্য থেকে আসা সমস্ত দৃশ্যমান আলোকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু কেবলমাত্র নীল আলোকে অ্যাবজর্ব করতে পারে না, সেটিকে রিফ্লেক্ট করে দেয়। এই জন্য আমরা নেপচুন গ্রহকে নীল দেখি। অন্যান্য গ্যাস জায়ান্ট বা আইস জায়ান্টের মতো নেপচুন গ্রহেরও বলয় দেখা যায়, কিন্তু এই বলয়গুলি কালো পাথর এবং ধুলো দ্বারা তৈরি হওয়ায় এগুলিকে দূর থেকে দেখা সম্ভব নয়, এগুলি প্রায় অদৃশ্য হয়েই থাকে। এছাড়াও নেপচুন গ্রহের মধ্যে লিকুইড আকারে মিথেন অথবা জল দেখতে পাওয়া যায়, এবং অন্যান্য গ্রহের মতোই নেপচুন গ্রহের মধ্যেও চৌম্বক বলয় দেখা যায়, যা নেপচুন গ্রহকে সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মিকে বাধা দিয়ে তার বায়ুমণ্ডলকে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও নেপচুন গ্রহেরও অর্ধচাঁদ রয়েছে, কিন্তু তার মধ্যে 16টি চাঁদ আমরা ডিসকভার্ড অর্থাৎ আবিষ্কার করতে পেরেছি। এই চাঁদগুলির মধ্যে সবার থেকে বড় এবং রহস্যময় চাঁদ হলো ট্রাইটন। এই ট্রাইটন চাঁদটি নেপচুন গ্রহের অন্যান্য চাঁদ যেদিকে নেপচুন গ্রহকে পরিক্রমণ করে, ঠিক তার উল্টো দিকে নেপচুন গ্রহকে পরিক্রমণ করে। এই ট্রাইটন চাঁদটি এত বড় যে এর সামনে প্লুটোকেও ছোট দেখায়। প্লুটো একটি বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট, এ সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও ইউরেনাস গ্রহের বাইরের চাঁদগুলি অর্থাৎ ইউরেনাস গ্রহের থেকে দূরের চাঁদগুলি এত দূরে রয়েছে যে সেই চাঁদগুলি ইউরেনাস গ্রহকে একবার পরিক্রমণ করতে সময় নেয় প্রায় 25 বছর। অবশেষে এই ছিল আমাদের নেপচুন গ্রহ সম্পর্কে একটি তথ্যমূলক ভিডিও। আপনাদের এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে বা নেপচুন গ্রহ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমি এর উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এছাড়াও আমরা পরের ভিডিওতে যেমন বললাম, পরের ভিডিওতে আমরা আলোচনা করব সৌরজগতের কিছু বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট সম্পর্কে। তবে আজকের জন্য এতটাই, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।